আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা সিজন 2 পঞ্চম পার্ট। আর কালকে আমি তোমাদের সবারই কমেন্ট দেখছিলাম, তোমরা সবাই কমেন্টে একটা কথাই বলতাছো যে গল্পটি তো আগের সিজনের সাথে কোনো মিল নেই, তাই গল্পটির নাম চেঞ্জ করতে। তো যাই হোক, তোমরা যদি চাও যে গল্পটির নাম চেঞ্জ করা হোক তাহলে তোমরা আজকে কমেন্টে সবাই জানাইও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভদ্র মহিলার দেওয়া সেই একবেলা আহার, ভাত, আলু ভর্তা আর ডালের গন্ধেই জানো কতকাল পর পেট ভরে খেলো দীপু আর রিয়া। তৃপ্তির একটা দীর্ঘশ্বাস পেলে হাত ধুয়ে উঠতেই চোখ আটকে গেল স্নেহার মুখে। ভদ্র মহিলা স্নেহাকে নিজের হাতে গরুর দুধ খাইয়ে দিয়েছেন। মন তো চাইলেও শরীর কি তা মানে? দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে স্নেহা বমি করে দিল। ছটফট করতে লাগলো ছোট্ট শরীরটা। রিয়া ছুটে গিয়ে কান্না থামিয়ে বুকের দুধ পান করাতে লাগলো। দীপুর বুকের ভেতরটা মুসুদ দিয়ে উঠলো। এইটুকুন শিশু তো আর সবকিছু খেতে পারে না। 3 মাস বয়স থেকে প্রাইম 1 খেয়ে আসছে, তার জন্য বিশেষ চিকিৎসার পরামর্শই চলতে হয়। সেই দুধ না থাকলে তার শরীর মানবে না। দীপু চোখ নামিয়ে নিল। পকেটে পড়ে আছে মাত্র 300 টাকা। এই শহরে সে একেবারে নতুন, কেউ চেনা নেই, কারোর কাছে হাত পাতারও উপায় নেই। চালের মাপ, ডালের হিসাব, হাড়ি পাতালের খোঁজ সবটাই অজানা। অথচ রাত এখন দরজায় কড়া নাড়ছে। নিজে না হয় অভুক্ত পেট নিয়েই থাকলো, কিন্তু বউ বাচ্চার মুখে তো কিছু একটা তুলে দিতেই হবে। সেই চিন্তায় ভারে কপালে ভাঁজ পড়লো, চোখে ঝাপসা স্বপ্ন। শেষমেশ ভরসা একটাই, গ্যারেজ। প্যান্টে হাত মুছে ধীর পায়ে গ্যারেজের পথ ধরল দীপু। চোখে একরাশ ক্লান্তি, তবু ভিতরে জ্বলে উঠেছে ছোট্ট একটা প্রত্যয়। হয় কিছু করে ফিরবো, নয়তো মরার আগ অব্দি চেষ্টা করে যাব, তাও হাল ছাড়বো না। কারণ এখন সে শুধু একজন কর্মচারী নয়, একজন বাবা। গ্যারেজের সামনে গিয়ে থমকে দাঁড়ালো দীপু। বুক ভরা অনিয়চ্ছতা, মাথায় দুশ্চিন্তার পাহাড়, দু চোখে জলের ঘোলা আস্তরণ। গলায় কাপুনি নিয়ে ভিতরে ঢুকে ধীরে ধীরে মালিকের সামনে গিয়ে দাঁড়ালো সে। দীপু বলল, স্যার আমি খুব লজ্জিত, কিন্তু সাহস করে বলতেই হলো, আপনি যদি দয়া করে 2-3 দিনের অগ্রিম মজুরি দেন তাহলে বাচ্চার দুধ আর ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। এই বেলা তো না হয় কাকি চালিয়ে দিলেন। তার গলা ভারী হয়ে এলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দিনরাত খেটে আপনার পুরো সময় তুলে দিব। আজকে অর্ধেক সময় হয়তো চলে গেছে, কিন্তু রাত জেগেও যদি কাজ করতে হয় আমি করব। দয়া করে আজ আমার এই অসহায় অবস্থায় একটু সহানুভূতি দেখান স্যার। গ্যারেজের মালিকের চোখে এক ঝলক বিস্ময়, তারপর ধীরে ধীরে তার মুখে এক নরম প্রকাশ ফুটে উঠল। তিনি চুপচাপ দীপুর দিকে তাকিয়ে রইলেন, যেন তার নিঃশব্দ ভিতরের মানবিকতা নড়ে উঠল। গ্যারেজ মালিক একটু চশমা নামিয়ে দীপুর চোখের দিকে তাকালেন। কত টাকা লাগবে? দীপু ভীতু কণ্ঠে বলল, 1000 দিলেই চলবে স্যার। ভদ্রলোক এক মুহূর্ত চুপ থেকে বললেন, এইটুকু টাকাই হবে? দীপু মাথা নিচু করে বিনিময় সুরে বলল, হ্যাঁ স্যার, এটাই যথেষ্ট। কেউ হিসেব করে চলবো। মৃদু এসে মালিক টেবিলের ড্রয়ার খুলে 1000 টাকার একটি নোট বাড়িয়ে দিলেন দীপুর হাতে। হঠাৎ যেন এক ঝলক আলো এসে পড়ল অন্ধকারের মুখে। দীপুর চোখ চলচল করে উঠল, ঠোঁট কাঁপলেও মুখে এক চিতলে তৃপ্তির হাসি খেলে গেল, যেন দীর্ঘদিন পর একটু আশ্বাস পেল। দীপু মনে মনে বলল, সব মানুষ যে খারাপ হয় না, এই মানুষ দুইজনই তো তার প্রমাণ। তারপর হাতটা বুকে ছুঁয়ে কৃতজ্ঞতা জানালো। মালিক আবার বললেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে? যা যা লাগবে তাড়াতাড়ি কিনে খালো, তারপর গ্যারেজে চলে এসো, অনেক কাজ জমে আছে। দীপু মাথা ঝাঁকিয়ে আচ্ছা স্যার বলে বেরিয়ে পড়লো। পাগুলোয় ভার যেন হালকা হয়ে এসেছে একটু আগের তুলনায়। কেনাকাটা শেষে দোকান থেকে বেরিয়ে দীপু থলেটা কাঁধে ঝুলিয়ে একবার চোখ বুলালো প্যাকেটগুলোর উপর। 1 কেজি চাল, আধা কেজি ডাল, দুধ, ডিম, ছোট দুটো হাঁড়ি, পেঁয়াজ, রসুন, অল্প কিছু মশলাপাতি আর স্নেহার প্রিয় দুধ। টাকা ফুরিয়ে গেছে একেবারে। পকেটটা যেন হাওয়ায় ভরপুর এক শূন্য হয়ে রইল। তবুও মনে কোনো আক্ষেপ নেই তার। এই বাজারে 1000 টাকায় কিছুই মেলে না, অথচ আসছে সংসার তুলে নিয়েছে এই অল্পতেই। ফুটপাত ধরে হাসছে দীপু। পিছনে পড়ন্ত রোদ, সামনে ছোট্ট ছোট্ট স্বপ্নের আলো। তার চোখ মুখে প্রশান্তির ছায়া। মনে মনে ভাবছে, আজ অন্তত রিয়া না খেয়ে থাকবে না। স্নেহার মুখে প্রিয় দুধটাও তুলে দিতে পারবো। এই শহরটা আজ আর অচেনা মনে হচ্ছে না, কেননা এই শহরের কোথাও একটা রুটি রুজির পথ অপেক্ষা আছে, আর একটা আশ্রয়ের ঘরে মেয়ে আর স্ত্রী অপেক্ষা করছে তার জন্য। বাড়ি ফিরে এসে দীপু হাতের বাজারের ব্যাগটা রিয়ার সামনে রাখলো। তারপর একটু থেমে ক্লান্ত ভঙ্গিতে বলে উঠল, এই অল্প খরচে 2 দিন চালিয়ে নিতে পারবে তো? 2 দিনের অগ্রিম টাকা নিয়ে এটাই কেবল কিনতে পেরেছি। রিয়া ব্যাগের ভিতরে তাকিয়ে দেখে তার চোখে জল এসে গেল। রিয়া বলল, চালিয়ে নিতে পারবো মানে? টোনাটনির সংসারে এটুকুতেই 3 দিন চলবে। দীপু বলল, একটু কষ্ট করে নাও রিয়া, দেখবে খুব তাড়াতাড়ি আমাদের সুদিন ফিরবে। আমি বিশ্বাস করি এই কষ্ট একদিন ঘুচবেই। তোমার চোখের জল একদিন গর্বের আলো হয়ে ঝলমল করবে। দীপুর মুখে দৃঢ়তা ভরা স্বর, অথচ চোখে ক্লান্তির রেখা। রিয়া মৃদু এসে মাথা নেড়ে সম্মতি জানায়, যদিও মনের গভীরে দুশ্চিন্তার ঢেউ। দীপু মেয়ের কপালে চুমু এঁকে দেয়, তুই বাবার রাজকন্যা, তোকে নিয়ে আমি একদিন সব জিতবো। চুপচাপ দরজা খুলে বেরিয়ে যায় সে। নীরব দুপুর, শুধু ঘরের কোনায় জমে থাকা ভালোবাসা আর প্রত্যাশার প্রতিধ্বনি। রিয়া জানালার ধারে এসে দাঁড়ায়, দেখে রোদ্দুরে হেঁটে চলেছে তার মানুষটা। ঘামে ভেজা শার্ট, পকেটে স্বপ্ন, আর পায়ে অনর প্রতিজ্ঞা।
এই ছায়া ঘেরা পথ হয়তো দীর্ঘ, তবু রিয়া জানে যে হেঁটে যাচ্ছে সে ফিরবে একদিন সুদিন নিয়ে। মা কাশতে কাশতে এসে মৃদুলের পাশে দাঁড়ালেন। তার চোখে এক গভীর ক্লান্তি, মুখে কিছুটা উদ্বেগ, এ যেন একটা দীর্ঘ দিনভর সংগ্রামের পরিণতি। মৃদুলের দিকে তাকিয়ে কষ্ট করা কণ্ঠে বলল, মৃদুল, তোর বাবার ওষুধ ফুরিয়ে গেছে, একটু নিয়ে আসিস তো। মৃদুলের চোখে ক্রোধের ছায়া, সুরে তিক্ততায় বলল, আমি কি টাকার গাছ লাগিয়ে বসে আছি মা? তোমাদের খালি এটা চাই ওটা চাই, আমি কি কখনো শান্তিতে থাকতে পারবো? মায়ের চোখে কষ্টের চিহ্ন স্পষ্ট হয়ে উঠল। ধীরে ধীরে মুখ খুললেন, এইসব কি ধরনের কথা মৃদুল? তোর বাবার থেকে কি তোর কাছে টাকা বড় হয়ে গেল? মৃদুল কিছুক্ষণ নীরব থেকে নিজের ভিতরে দুঃখ বেদনাকে একত্র করে বলল, হ্যাঁ মা, টাকার মূল্য অনেক। টাকার মূল্য আমি তখনই বুঝতে শিখলাম যখন দেখলাম তোমার পালক পুত্র সংসারে 2 পয়সা দেয় বলে ভালো ভালো খাবার সব তার পাতেই পড়ে। সবসময় বাসায় সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হয়েছে। কিন্তু আমি তো জানি মানুষের সত্যকার মূল্যটা কোথায়। প্রচুর টাকা জমাতে হবে, এটাই হয়ে উঠল আমার লক্ষ্য। রুষা মৃদুলের কথায় সুর মিলিয়ে বললাম, আমরা তো তোমার নিজেদের সন্তান ছিলাম, তাও তুমি আমাদের থেকে তাকে বেশি ভালোবাসছো। ভালো খাবার, তার খোঁজ খবর সব তার জন্যই ছিল। আর আমরা কি এই বাড়ির কেউ না? তখন তো আমাদের মতো ভালোবাসার খাবার কিছুই পাইনি আমরা। মায়ের চোখে কান্নার অশ্রু গড়ালো। ভুলে যাস না মা, দীপু তোদের 4 ভাই বোনকে খেটে খাইয়ে বড় করেছে। রুষা তির্যক হাসি দিয়ে বলল, তো কি হয়েছে মা? সে যেমন আমাদের বড় করেছে, আমাদের বাবাও তো তাকে তেমনই বড় করেছে, নিজের সন্তানের মতো। বরং সে আমাদের থেকেও বেশি ভালোবাসা পেয়েছে। কিন্তু আমরা তো একটুও ভালোবাসা পাইনি, 3 ভাগের 1 ভাগও না। তখন কি সন্তানের মতো তাকে আদর করা হয়নি? আর তুমি তাকে একদম নিজের সন্তানের মতো রান্না করো, ভালো জামা কাপড় দাও, সে যেটা খেতে পছন্দ করে তার ছুটির দিনে সেটাই রান্না করছো। কই, আমাদের তো একবারও কখনো জিজ্ঞেস করনি তোমরা কি খাবে? মায়ের চোখের কোণে জল জমে যায়, তার বুকের ভেতর অদৃশ্য এক বেদনা চেপে ধরে। সন্তানের এমন কথাই তার হৃদয় ভেঙে যায়, কিন্তু কিছুই বলার সাহস পায় না। তারপর কষ্টে গলায় বললেন, তো এই ছিল তোদের মনে, এই রাগ, ক্ষোভ আর স্বার্থের কারণে ছেলেটাকে বাড়ি ছাড়া করলি, জায়গা তুমি বিক্রি করে টাকা পয়সা নিলি, আর এখন আবার অসুস্থ বাবার ওষুধও কিনে দিবি না বলছিস? সি, তোদেরকে আমি পেটে ধরেছিলাম। মায়ের কথা যেন কারো কানে পৌঁছালো না। সবাই যার যার মতো ব্যস্ত। পারমিতা চোখের ভিতর অভিমান আর বিস্ময় মিশিয়ে বিদুলকে বলল, মায়ের সঙ্গে এমন তিক্ত ব্যবহার না করলেও পারতেন। মাই তো একদিন তোমার জন্য সবকিছু ত্যাগ করেছিল। বিদুল মুখ ফিরিয়ে রাগ চেপে গলায় তীব্রতা নিয়ে বলল, তুমি বেশি বুঝো না পারমিতা, তুমি এই সম্পর্কের গভীরতা জানো না। ছোটবেলায় কিভাবে বেড়ে উঠেছি, কিভাবে প্রতিটা দিন অপূর্ণতাই কেটেছে, সেটা শুধু আমরাই জানি। দীপু কখনো আমাদের চোখে এই বাড়ির পালক পুত্র বলে মনে হয়নি, বরং সবসময় মনে হয়েছে আমরাই জানো এই বাড়ির 4 জন পালক সন্তান। পারমিতা এক চিতলে দীর্ঘশ্বাস ফেলল, অজান্তেই চোখে জল এসে গেল। অথচ এতগুলো বছর ধরে যারা একই ছাদের নিচে বড় হয়েছে, তাদের ভিতরে এত ফারাক। ওইদিকে মা গুটি গুটি পায়ে ধীরে ধীরে গিয়ে বসে পড়লেন অসুস্থ স্বামীর পাশে। ঠান্ডা হাত দুটো বাবার কপালে ছুঁয়ে দিয়ে প্রশ্ন এড়িয়ে গলা নরম করে বললেন, তুমি একটু ঘুমাও তো, চোখটা বন্ধ করো। বাবা অনিচ্ছুক ছুঁড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমার এমন দেখাচ্ছে কেন? মা হালকা ক্লান্ত হাসি নিয়ে বললেন, কিছু না গো, দিনকাল একটু কঠিন যাচ্ছে, এই যা, তুমি ঘুমাও, আমি আছি পাশে। কিন্তু মায়ের সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এক তীব্র যন্ত্রণার দরজা, যেখানে মায়া ভালোবাসার ত্যাগ আর অবহেলার দীর্ঘ ইতিহাস গুমরে কাঁদছিল নিঃশব্দে। চাইলেই হয়তো অভিযোগ করতে পারত তিনি, কিন্তু মায়েরা তো এমনই হয়, নিজের কষ্টের গল্পটা চুপচাপ হৃদয়ের মেঝেতে মুঠো করে রাখে, যেন সন্তানের সামনে কষ্ট যেন লজ্জা পায় মুখ তুলতে। মায়ের চোখের কোণে জমা জল রাতে অন্ধকারে ধীরে ধীরে গড়িয়ে পড়ে নিঃশব্দে, কিন্তু সেই অশ্রু কারোর চোখে পড়ে না, কারণ মায়েদের কান্না সবসময় শব্দহীন হয়। রাত 10টা, ঘরের নিঃশব্দতা যেন অভিমানেরই প্রতিধ্বনি। মোবাইলটা হাতে নিয়েও থমকে গেল রিয়া। মায়ের নাম্বারটা চোখে পড়তেই বুকের ভিতর কেমন এক চোরাকাটার মতো বিঁধে গেল। কিছু মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আবার ধীরে ধীরে ফোনটা রাখলো পাশে। মুখের উপর এক টুকরো থমথমে নীরবতা, কিন্তু চোখে ছিল না জল, ছিল না আরতি, ছিল কেবল কঠিন এক অভিমান। মনে মনে বলে উঠল, যারা আমাদের আধারে হাত বাড়ায় না, যাদের কাছে আমাদের কষ্ট শুধুই বোঝার ভান, তারা আমাদের আপন হয় কিভাবে? রক্তের সম্পর্ক থাকলেই তো হৃদয়ের সম্পর্ক তৈরি হয় না। দুঃসময়ে যাদের ছায়া পাওয়া যায় না, তারা আমার কেউ না। এখন থেকে আমার মেয়ে আর আমার স্বামীকে নিয়েই ছোট্ট পৃথিবী গড়ে তুলবো, যেখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, আমাদের মধ্যে আর কেউ থাকবে না, কেউ কটু কথা শোনাবে না, আমাদের শহরে কেবল আমরাই থাকবো। এখনো এক মনে নিঃশব্দে কাজ করে যাচ্ছে দীপু। রাত 10টায় নিস্তব্ধতা ভেদ করে গ্যারেজের ফাঁকে ভেসে এলো মালিকের কণ্ঠ, কিরে দীপু, আজ আর ঘরে ফিরবি না বুঝি? এত রাত হয়ে গেল।
দীপু ক্লান্ত চোখে তাকিয়ে মৃদু এসে বলল, দিনে কাজে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল স্যার, তাই ভাবলাম রাত্রে একটু বাড়িয়ে খেটে সময়টা পুষিয়ে নেই। আপনার কাছ থেকে তো আগেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি, এখন যদি নির্লজ্জের মতো কাজ না করে বাড়ি ফিরি মনটা কি তা সইবে? মালিক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে এসে দীপুর কাঁধে হাত রেখে বললেন, টাকা দিয়ে কাজ কেনা যায়, কিন্তু তোদের মতো দায়িত্ববোধ কিনতে পাওয়া যায় না। তোর মতো মানুষ আছে বলেই ভরসা এখনো বেঁচে আছে। মৃদু আসলো দীপু, কোনো উত্তর দিল না। অনেক কাজ করে ফেলেছিস, এখন বাড়ি যা, রাত তো অনেক হলো। গ্যারেজের মালিকের কণ্ঠে মমতা মেশানো নির্দেশ শুনে দীপু মৃদু এসে মাথা ঝাঁকালো। গ্যারেজের দরজায় তালা লাগিয়ে মালিকের হাতে চাবি তুলে দিল। শহরের ব্যস্ততা তখন ধীরে ধীরে নিস্তব্ধতায় মিশে যাচ্ছে। গাঢ় নীল আকাশে ক্লান্ত চারটা যেন তাকিয়ে দেখছে একজন পরিশ্রান্ত অথচ নিরন্তর সংগ্রামী মানুষকে, যে এক মুঠো ভালোবাসার আশায় দিন ফুরিয়ে রাতেও কাজ করে যায়। বাড়িতে ফিরতেই দরজার কাছে অপেক্ষামান ভদ্র মহিলা দীপুর দিকে একটা লুঙ্গি এগিয়ে দিলেন। এক প্যান্ট পরে কতদিন থাকবে বাবা, এই নাও, এটা পরে নাও। দীপু লজ্জা মাখা একটু করে হাসি ছড়িয়ে লুঙ্গিটা হাতে নিল। একটিবার চোখ তুলেও তাকালো না ভদ্র মহিলার মুখে, যেন সেই মুখে কোনো দেবীর ছায়া খুঁজে পাচ্ছে সে। ঘরে ঢুকে চুপচাপ লুঙ্গি পরে নিল। দীপু রিয়াকে জিজ্ঞেস করলো, মেয়ে খেয়েছে? রিয়া নরম কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। দীপু হাত মুখ ধুয়ে ফিরে এলো মেঝেতে। রিয়া তার পাশে একটি থালা সাজিয়ে রাখছে। দীপু চোখ তুলে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? রিয়া বলল, আমি পরে খেয়ে নিব, আপনি আগে খান। দীপু বলল, আসো একসাথে খাই। রিয়া বলল, না, আপনি আগে খান। দীপু বলল, রিয়া, আমি যখন বলেছি তখন আসো, পাশে বসো। রিয়া একটু ইতস্তত বোধ করলো, শেষমেশ মেঝেতে বসে পড়লো দীপুর পাশে। দীপু তাকিয়ে জিজ্ঞেস করলো, থালা দুটো কোথায় পেলে? রিয়া মৃদু এসে বলল, কাকি দিয়ে গেছেন, বললেন নতুন সংসার পাতলে অনেক কিছুরই দরকার হয় রে মা। হাড়ি দুটো তোর স্বামী এনে দিল, কিন্তু খাবে যে থালায় তা কোথায়? যা দিয়েছি কাজে লাগা, আর যা লাগবে বলে নিস, পরে না হয় ফেরত দিস। দীপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভদ্র মহিলা খুব অমায়িক, চেনা নেই জানা নেই, অথচ কতখানি আপন করে কাছে টেনে নিলেন। রিয়া বলল, রাত অনেক হয়েছে, খেয়ে নিন, সকালে আবার গ্যারেজে যেতে হবে। ভাত, ডাল আর একটি ডিম ভাজি। রিয়া সেই ডিম ভাজাটা দীপুর থালায় তুলে দিতেই দীপু বলল, তুমি নিলে না যে? রিয়া বলল, আমি ডিম ভাজা খাই না, তাছাড়া আজ একটু গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। দীপু হেসে বলল, গুছিয়ে মিথ্যা বলাও তো এক ধরনের শিল্প, আর যখন ঠিক বলতে পারো না তখন বলার দরকারই বাকি। আমি একা ডিম ভাজা খেলে গলা দিয়ে নামবে না, বরং তোমার সঙ্গে ভাগ করে খেলে একটা শান্তি আসে। নাও অর্ধেক খাও। রিয়া বলল, আমি খেতে পারি না। দীপু বলল, আচ্ছা ওই থালাটা রাখো, আমরা এক থালাতেই খাবো, আমি খাইয়ে দিলে নিশ্চয়ই খেতে পারবে। রিয়া ড্যাব ড্যাব চোখে একটানা তাকিয়ে রইল দীপুর দিকে। দীপু হালকা হেসে বলল, এভাবে কি দেখছো রিয়া, হা করো তো। রিয়া অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে একটুখানি হাসি টেনে মুখটা হা করলো। দীপু এক লুকমা ভাত তার মুখে তুলে দিল। মুহূর্তটাই কোনো শব্দ ছিল না, শুধু এক অনুচ্চারিত ভালোবাসার ছোঁয়া। নিজে ভাত খেতে খেতে দীপু মৃদু এসে বলল, তোমার হাতে ডাল ভাতও অমৃত স্বাদ পাই আমি। এমন বউ থাকলে গোস্তের দরকার পড়ে না, ডাল ভাতই গোটা মাস কেটে যায় শান্তিতে। রিয়া মুখে একটুখানি হাসি টেনে বলল, হ্যাঁ, পকেট ফাঁকা থাকলে ডাল ভাতও অমৃত মনে হয়। দীপু থেমে গেল। শব্দগুলো নরম ছিল, কিন্তু ভিতরে বেজে উঠল এক নিঃশব্দ অভিমান। মুখ নিচু করে চুপচাপ থালার দিকে তাকিয়ে রইল। রিয়া বলল, আপনি কি রাগ করলেন আমার কথাই? আমি শুধু মজার ছলেই কথাটা বলেছি। দীপু মৃদু এসে বলল, আরে না। খাওয়া শেষ করে দুইজন চুপচাপ ঘুমাতে গেল। রিয়া ধীরে ধীরে এগিয়ে এসে দীপুর বুকের উপর মাথা রাখলো। সেই বুক, যেই বুক দিন শেষে তার একমাত্র আশ্রয়, শান্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা। রিয়া বলল, জানেন, এই বুকে মাথা রাখলেই যেন সব ক্লান্তি উবে যায়। সারাদিনের ঝাক্কি, অভিমান, অভাব সব যেন ধুয়ে মুছে শান্ত হয়ে যায়। আপনার বুকটা যেন আমার জন্য একখণ্ড আশ্রয়ের আকাশ। দীপু এক হাত বাড়িয়ে রিয়াকে নিজের বুকে আরো কাছে টেনে নিল। একটু কথা না বলে মাথার চুলগুলো আস্তে আস্তে ছুঁয়ে দিল। ঘরটা নিস্তব্ধ, কিন্তু নিঃশ্বাসে নিঃশ্বাসে বাঁচতে লাগলো এক অবত্য প্রেমের সুর। সকালে ঘুম থেকে উঠে দীপুর জন্য নাস্তা বানানোর উপায় নেই রিয়ার। ঘরে চাল ডাল ছাড়া কিছুই নেই, চোখে মুখে অনিদ্রার ছাপ, কিন্তু ভিতরে অনর এক সাহস। চুপচাপ নিজের কানে থাকা ছোট্ট সোনার দুলটা খুলে দীপুর হাতে তুলে দিয়ে বলল, নিন, এটা বিক্রি করে টাকা যা হয় তা দিয়ে বাজার সদাই করে আনুন। দীপু অবাক হয়ে দুলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এ তো সেই দুল বিয়ের রাতে ভালোবাসার প্রথম স্পর্শ হিসাবে রিয়ার হাতে তুলে দিয়েছিল। তখন থেকেই সবসময় রিয়া এই দুল দুটো পরে থাকে। দীপু বলল, বিয়ের পর থেকে তোমার জন্য কিছুই করতে পারিনি। যদি স্বর্ণের হিসাব করি তাহলে এই একজোড়া দুলই ছিল আমার দেওয়া একমাত্র উপহার। আমি এটা বিক্রি করতে পারবো না রিয়া, যা আছে তাই দিয়ে একদিন কষ্ট করে চালিয়ে নাও। আমি আগামীকাল রাতেই বাজার করে নিয়ে আসবো। রিয়া নরম গলায় বলল, যখন আপনার হাতে টাকা আসবে তখন না হয় এমন একটা দুল কিনে দিবেন আবার। দীপু দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এভাবে বলে
হলেই আমাকে আবার ঋণী করে দাও। ভাত থাকলে অল্প কয়টা দিয়ে পান্তা করে দাও, আমি দুপুরে বাইরে কিছু খেয়ে নিব। তুমি রান্না করে খেয়ে একটু বিশ্রাম নিও, আমার ফিরতে দেরি হতে পারে। রিয়া চুপচাপ রাতে বেঁচে থাকা অল্প ভাতে জল ঢেলে পান্তা করে পাশে দিল কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি। দীপু সেই থালা দেখেই হাসলো, একরাশ প্রশান্তি ছড়িয়ে গেল মুখ জুড়ে। এই খাবারই আমার সবচেয়ে প্রিয় জানো, অভাব থাকলে এই পান্তা ভাতি মায়ের হাতে স্মৃতি খুঁজে পাই। রিয়া কিছু বলল না, শুধু চোখের কোণে কিছু কথা থমকে থাকলো। দীপু বলল, যারা আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ায় তাদের তো আপন বলাই যায়। ভদ্র মহিলা অচেনা হলেও যেন মায়ের মতো করে আগলে রেখেছে আমাদের। তুমি তাকে যতটুকু পারো সাহায্য করো, আর আমি গ্যারেজটাকেই নিজের মনে করে কাজ করব। দীপু একটু থেমে বলল, এখন এরাই আমাদের আত্মীয়। আকাশ ভরা শূন্যতার মাঝে এই সম্পর্কগুলোই তো আলোর দিশা। ওইদিকে রুহি আর রুষা ব্যস্ত ব্যাগ গুছাতে, চোখে মুখে অদ্ভুত এক নিষ্ক্রিয়তা, যেন এই বাড়ির সঙ্গে সম্পর্ক সকল সেতু পেরিয়ে আস তারা নিঃশব্দে চিরতরে পাড়ি জমাতে চলেছে। অনেক তো হলো থাকা, এবার শেষ বিদায়ের পালা। এই বাড়িতে আমাদের আর কোনো দাবি নেই, নিজের অংশটুকু বুঝে নেওয়া হয়ে গেছে। এখন আর এই দেয়ালের ছাই পড়ে থাকার কোনো মানে নেই। একটা সময় ছিল এই উঠানে হেসে গড়াগড়ি খেতাম, এখন সে হাসিও বিষ হয়ে গেছে। এইদিকে সকাল গড়িয়ে দুপুর 12টা। রুহি 7 বছরের ছেলে ফাহিম আর রুষার 4 বছরের মেয়ে তাসনিম খেলা করতে করতে কখন যেন চলে গেছে পাশের বিলের ধারে। বিল জুড়ে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে, লাল সাদা গোলাপি, যেন প্রকৃতিটা রং তুলিতে জল রং মেখে ছবির মতো সাজিয়েছে। এই বিলটার নামেই আছে যত সব অদ্ভুত কাহিনী, লোকে মুখে শোনা। এই বিলের সৌন্দর্যই তার অভিশাপ। পদ্ম ফুলের মায়াজালে জড়িয়ে কত প্রাণ যে নিঃশব্দে হারিয়ে গেছে তা কেউ জানে না। ছোট্ট তাসনিম আদো আদো গলায় ফাহিমকে বললাম, একটা পদ্ম ফুল এনে দাও ভাইয়া, খুব ইচ্ছা করছে। কিন্তু ফাহিম সাঁতার জানে না, ভয়ে কণ্ঠে বলল, পনু আজ না, আরেকদিন দেব। কিন্তু তাসনিমের শিশুমন কান্না থামেই না। ছোট্ট দুই চোখের জল গড়িয়ে পড়ছে, কাবা গলায় বলছে, আমি ফুল না পেলে ঘরে যাব না। টানাহিস্টা করেও যখন তাসনিমকে বাড়ি নিয়ে যেতে পারলো না, তখন ফাহিমের বুকের ভেতরটা দুক দুক করে উঠল। বোনের কান্না সহ্য হলো না তার, ধীরে ধীরে নামলো পানিতে। গলা অব্দি জল, ঠান্ডা আর অজানা ভয় মেশানো। পানির গভীরে হাত বাড়িয়ে 2টা পদ্মফুল ছিঁড়তেই হঠাৎ সে অনুভব করলো যেন কারো একটা অদৃশ্য হাত তার পায়ের গোড়ালি চেপে ধরেছে। পানির নিচে ছায়ার মতো টান ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে তাকে। ভয়ে চিৎকার করে উঠল, আমাকে ধরে টান দে বনু। তাসনিম তাড়াতাড়ি ফাহিমের ছোট্ট হাত দুটো ধরতে চাইল, কিন্তু শিশুর হাতের শক্তি কি আর মৃত্যুর টান ঠেকাতে পারে? চোখের পলকে 2টি কচি প্রাণ তলিয়ে গেল বিলের কালো জলে। নিস্তব্ধ দুপুরে চারপাশটা হঠাৎ করেই কেমন থমকে গেল। পদ্ম ফুলের নিচে কুয়াশা নামলো, আর উপরে গেতে রইল প্রশ্ন, পাপ কি সত্যি উত্তরাধিকারী সূত্রে বহন করে যেতে হয়? সত্যি কি মা বাবার করা অন্যায়ের ফল কিছুটা হলেও সন্তানের ভোগ করতে হয়? রিয়া কাকির সঙ্গে ধীরে ধীরে বাড়ির আশেপাশে হেঁটে বেড়াতে লাগলো। আশেপাশে নিস্তব্ধতা আর ঝিরঝিরে বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি মিশেছিল। বাড়ির আঙ্গিনায় বেশ প্রশস্ত, একের পর এক খালি জমি পড়ে আছে ধুলোমাটির নিচে নীরব হয়ে। নতুন পরিবেশের খানিকটা দূরে গিয়েই রিয়ার মনে হলো এই জমির মাঝেই ভবিষ্যতের আলো লুকিয়ে আছে। রিয়া বলল, কাকি আপনারা তো দেখছি বেশ অনেকটাই খালি জমি ফেলে রেখেছেন, এগুলোতে যদি একটু সবজি লাগানো যেত তাহলে খরচও বাঁচত আর টাটকা জিনিসও মিলত। কাকি হালকা হেসে বললাম, সেই বয়স আর শরীরে নেই রে মা, মন তো চাই এখনো মাঠে হেঁটে বেড়াই, গাছের গোড়ায় জল দিই, কিন্তু পা তো আর আগের মতো চলে না। আর এত সব ফলিয়ে করবই বাকি, খাবার মতো তেমন কেউ নেই। একটা মেয়ে ছিল, তাকেও বিয়ে দিয়ে দিয়েছি। নাতনির পড়াশোনার চাপে সেও তেমন একটা আসতে পারে না, বছরে একবার আসে, তাও মাত্র 15 দিনের জন্য আসে ডিসেম্বর মাসে। ভালোই আছে মেয়ে সুখে, সচ্ছলতাই, অভাব নেই কিছুরই। আমরা গেলেই বারবার বলে একেবারে থেকে যেতে, কিন্তু তোর কাকু কিছুতেই রাজি হয় না। মেয়ের বাড়িতে থাকতে উনার আত্মসম্মানে বাদে। রিয়া গভীর মনোযোগ দিয়ে শুনছিল, তারপর মুখে এক আশাবাদী আলো জ্বলিয়ে বলল, তাহলে কাকি আমি যদি একটু একটু করে এই আঙ্গিনায় জমিতে চাষাবাদ শুরু করি কেমন হয়? আমরা নিজেরাই টাটকা সবজি খাবো, আপনাদের ঘরেও দিতে পারবো। যা ফলবে ভাগ করে নিব, একটু একটু করে চেষ্টা করলে সবই সম্ভব। কাকি ভুরুকুসকে তাকালেন, এইসব তুই পারবি মা? রিয়া বলল, চেষ্টা তো করতে দিতে হবে কাকি, চেষ্টা কখনো বৃথা যায় না। আমার ইচ্ছা আছে মন দিয়ে করার, আর শুরু করব ছোট্ট করে, যতটুকু সামাল দিতে পারি। কাকি মৃদু হেসে মাথা নাড়ালেন, বেশ তো, পারলে কর, যদি কিছু ফলাতে পারিস আমার খুব ভালো লাগবে। ভদ্র মহিলার মুখে সম্মতির ছায়া পড়তেই রিয়ার মুখে ফুটে উঠল এক নির্মম হাসি। চোখের কোণে হালকা আবেগ নিয়ে রিয়া নিজের মনে বলল, এই মাটি যেন আবার নতুন স্বপ্নের বীজ বপনের মাঠ হয়ে উঠুক। এইদিকে 2 দিন হয়ে গেল, কোথায় আছে রিয়া, কি করছে? একটা ফোন দিয়ে জানানোরও প্রয়োজন করলো না। মা তো মায়ের মন অস্থির হয়ে উঠল।
মেয়ের চিন্তায় অকথ্য ভাষায় দীপুকে গালাগালি করতে লাগলেন। বেজন্মার পোলা, যার বংশ পরিচয়ের ঠিক নেই, থাকা খাওয়ার ঠিক নেই, আবার স্বামীর দায়িত্ব দেখাতে আসছে। কুত্তার বাচ্চা, আমার মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়। আমার ভোলা ভালা মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে। চুলায় তরকারি চাপানো বড় ভাবি চামচ নাড়িয়ে মুখ কুচকে বললেন, এত চিন্তার কিচ্ছু নেই মা। আপনার মেয়ে আবেগে বাড়ি ছেড়ে অভাবের তাড়নায় দেখবেন ঠিক বাড়ি ফিরে এসেছে। কয়দিনই বা স্বামীর সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে। অভাব যখন দরজায় কড়া নাড়াবে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। তখন আমিও দেখবো ওই দীপুর মুখের অবস্থা। কুপ্ত মুখে চ্যাটাং চ্যাটাং কথা বলে বউকে নিয়ে তেজ দেখে বেরিয়ে গেল। এবার দেখবো সেই মুখ কই লুকাই। মা বলল, ইস রে, আমি যেই কষ্টে আমার মেয়েকে মানুষ করছি, ওই দীপু নামক ফকিন্নির বাচ্চার কপালে কিভাবে তুলে দিলাম কে জানে। মায়ের কথায় হাসতে লাগলেন বড় ভাবি। সবই কপাল মা, নইলে কি আর এত সুন্দর মেয়ের কপালে এমন বংশ পরিচয়হীন ফকির পোলা জোটে কন। তবে চিন্তার কিছু নেই, এমনিতেই আপনার মেয়ে ফিরে আসবে, কথাটা মিলিয়ে নিয়েন। বড় ভাবির ঠোঁটে তখনও সেই একই পরিহাসের হাসি, যেখানে রিয়ার ফিরে আসার অপেক্ষা নয়, বরং ভাঙনের আনন্দ যেন নীরবে উদযাপন করছিল। বেলা 2টা পেরিয়ে গেছে, আকাশে রোদের ঝিমুনি, মাঠের ধারে কাক ডাকছে গুনগুন করে। রিয়া ধীরে ধীরে গ্যারেজের দিকে এগিয়ে গেল। পায়ে কুয়াশার মতো একরাশ নীরবতা, চোখে গামছা বাঁধা রোদে পোড়া ভালোবাসা। দীপু নিচু হয়ে মোটরসাইকেলের চাকা ঘষে দেখছে। পাশে বসা ছেলেটা হাত বাড়িয়ে রেন চাই। আবছা গলায় রিয়া বলল, আসেন খেতে আসেন। দীপু ধীরে উঠে এসে রিয়ার পাশে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি তো দোকান থেকে খেয়ে নিয়েছি। রিয়া বলল, হ্যাঁ দেখছি, পকেট ভর্তি টাকা নিয়ে বের হওয়া মানুষ তো খাবার কিনেই খায়। ঢং না করে বাড়ি চলুন, আমি খাবার বেড়ে রাখছি। দীপু বলল, মেয়ে কোথায়? রিয়া বলল, কাকির কাছে। দীপু বলল, তুমি যাও, আমি আসছি। বাড়িতে এসে দীপু হাত মুখ ধুয়ে এসে বসলো পিড়েতে। রিয়া চুপচাপ পাত পেতে ভাত বেড়ে দিল। দীপু জিজ্ঞেস করলো, সকালে কিছু খেয়েছো? আমি তো তাড়াহুড়োয় বের হয়ে গেছি, তোমাকে জিজ্ঞেস করার সময় হয়ে ওঠেনি। রিয়া বলল, কাকি 4 পাউরুটি দিয়েছিলেন। বলে 2টা পাউরুটি দীপুর দিকে এগিয়ে দিল রিয়া। দীপু বলল, তুমি খাওনি? রিয়া বলল, খেয়েছি তো, অনেকগুলো দিয়েছিল, সব কি আর খাওয়া যায়? দীপু ভুরুকুসকে বলল, মিথ্যা বলো তো এখন বেশ শিখে গেছো। ভাতের থালার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে নেই। তুমি খাওনি আমি জানি, সব আমার জন্যই তুলে রেখেছো। রিয়া মৃদু হাসলো। রিয়া বলল, আপনি সারাদিন হাড় ভাঙা খাটেন আমাদের জন্য, আপনি ভালো মন্দ না খেলে কাজ করার শক্তি পাবেন কোথা থেকে? আপনাকে তো কিছু খাওয়াতেও পারি না এই ডাল ভাত ছাড়া। আমার খাওয়ার দরকার নেই, আপনার খাওয়া মানে আমাদের দুইজনের বেঁচে থাকা। দীপু থামলো, চোখে একরাশ প্রশ্রয়, কণ্ঠে নরম আত্মবিশ্বাস। দীপু বলল, রিয়া, তোমার খাওয়া মানে আমার মেয়ের খাওয়া, আমার খাওয়া। তুমি আমার পাশে থাকলে আমার কপালে অববজানক কৃতজ্ঞতায় ভরে যায়। কষ্টে ভার আমি বইতে পারি, শুধু তোমার হাত যেন আমার হাত ধরে থাকে। সত্যি, জীবনে সব যুদ্ধ জয় করা যায় যদি তোমার মতো সঙ্গিনী পাশে থাকে, যার চোখে দৃষ্টি আছে, যার হাতে ভালোবাসা আছে, আর যার মুখে এক চিতলে আশার আলো। পাউরুটি সরিয়ে রেখে দীপু ভাত ডাল মেখে নিতে নিতে আবার জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? রিয়া বলল, না। দীপু হালকা হাসলো। দীপু বলল, এসো, রাতের মতো একসাথে খেয়ে নিই। এই ডাল ভাতেই আজ না হয় সুখ খুঁজি, কাল টাকা পেলে মাছ আনবো। রিয়ার মুখে ফুটে উঠলো অল্প হাসি, শান্ত নিস্তব্ধ, অথচ বুক ভরা নিশ্চয়তার মতো এক চিতলে মুগ্ধতা। ঘরে অভাব থাকুক, তবে ভালোবাসা না ফুরাক। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।